আর পারছি না, সারা গায়ের ঘাগুলো খুব চুলকাচ্ছে, কি যে করি। উফ, এদিকে খাবারের একটি দানাও নেই, এই অবস্থাতেই ভিক্ষে করতে হবে, নইলে খাবো কি? ওই তো একজন আসছে, ওনার কাছে ভিক্ষা চাই, দেখি উনি যদি কিছু দেন। ও দাদা, দাদা একটা টাকা দিন, কিছু খেতে দিন, সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। ও দাদা, ও দিদি। ও দাদা, একটা টাকা দিন না, কিছু খাবো। জি জি জি, না দূরে যা। এই কি অবস্থা তোর গায়ে? দেখ সারা গা থেকে দুর্গন্ধ ছাড়ছি, তোর সামনে গেছে যা। এই দাদা, দূর থেকে কিছু দিন, সকাল থেকে কিছুই খাইনি, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। তার ছোঁয়া লাগলে যে আমার অমঙ্গল হবে রে। এই না না, আমি কিছু দিতে পারবো না তোকে। হ্যাঁ বাবারে, তো সারা শরীর ঘা, তার উপর কি দুর্গন্ধ, আমার বমি আসছে তোকে রে। তো দাদা, অমন করবেন না, কিছু ভিক্ষা দিন দয়া করে, নইলে অনাহারে মরে যাব যে। চুপ কর, বেশি করবি তো ওখানে তোকে ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করব। গায়ে গায়ে গাদা গাদা ঘা নিয়ে লোকালয়ে কেন এসেছিস? হ্যাঁ জানো করে যা যা, কেন মর ব্যাক। কি করি দাদা, আমার কপালের দোষ, তাই এই অবস্থা। আমি সুস্থ থাকলে আর 5টা সাধারণ লোকের মতো আমিও কাজ করতাম, এই অবস্থা আমাকে কেউ কাজে দেবে না। এই দূর হয়ে যা হতো ছাড়া, সকাল সকাল আমার কি পেয়েছিস? আজকে কার মুখ থেকে উঠেছিল, তাই এর পাল্লায় পড়েছি, যত সব। বাবু, কি হলো, আজকে রান্না ভালো হয়নি? খাবার খেতে খেতে জিহবার স্বাদটাই নষ্ট হয়ে গেছে, একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে করছে, বুঝলি? ও আচ্ছা বাবু, তাহলে আপনার জন্য কালকে থেকে আরো কিছু ভালো রান্না করবার চেষ্টা করব। বোধহয় আজকে রান্না ভালো হয়নি, তাই আপনি খেতে পাচ্ছেন না। না না খোকন, তোমার হাতের রান্না ভালোই হয়েছে, কিন্তু আমার জিহবার স্বাদ বদলেছে। তাহলে কি রান্না করব আপনার জন্য বলুন, আমি তাই না হয় রেঁধে দেব। তুমি ব্যতিব্যস্ত হয়েও না খোকন, বললাম তো আমার খাবার ইচ্ছে এবং স্বাদ পরিবর্তন হয়েছে। বাবু, আপনার কি খেতে ইচ্ছে হচ্ছে বলুন না, আমি চেষ্টা করব আপনার ইচ্ছে অনুযায়ী রান্না করবার। খোকন, বেশ কিছুদিন ইলিশ মাছ খাওয়া হয়নি, আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছে খুব। ও ইলিশ মাছ, তবে ইলিশ মাছ এ মরশুমে পাওয়া দুষ্কর। জানি রে খোকন, ইলিশের যে কোনো পদ যদি হতো তাহলে কবজি ডুবিয়ে খেতাম, একঘেয়েমি খাবার খেতে আর ভালো লাগছে না যে। বুঝতে পেরেছি বাবু, কিন্তু বাজারে ইলিশ মাছ পাওয়া খুব শক্ত। তবে আপনার যখন খেতে ইচ্ছে হয়েছে, আমি না হয় একবার পাশের গ্রামগুলোর বাজারে খবর নিয়ে দেখব। বেশ বেশ খোকন, সত্যি অনেক ভাগ্য করে তোর মতো একজন সেবক পেয়েছি, তুই আমার কত খেয়াল রাখিস। বাবু, আপনিও কি আমার জন্য কম করেছেন? সেই ছোটবেলায় মা বাবাকে হারানোর পর আপনিই তো আমাকে আপনার বাড়ি নিয়ে এসেছেন, আমি কি করে ভুলি আপনার কৃতজ্ঞতার কথা। আচ্ছা আচ্ছা, ওসব কথা ছাড়, আমি খেয়ে নিচ্ছি। বাবু, কষ্ট করে খেয়ে নিন, আপনার জন্য যেভাবেই হোক ইলিশ মাছের ব্যবস্থা করব। আজকে বাজারে ঘুরে ভিক্ষে করা শুরু করি, কেউ না কেউ তো কিছু না কিছু দেবে। ও দিদি ভাই, একটি টাকা দিন, সকাল থেকে কিচ্ছু খাইনি, একটি টাকা দিন। এই আয় দূরে যা বলছি। ছি ছি ছি, সারা গায়ে ঘা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, কি দুর্গন্ধ বেরোচ্ছে তোর গায়ে থেকে, যা বলছি। ও দিদি দিন না একটি টাকা, ঈশ্বর আপনার মঙ্গল করবে দিদি। দূর হ আপন, এত লোক মরে তুই মরতে পারিস না? গায়ে ঘা, দুর্গন্ধ নিয়ে সারা বাজারে ঘুরে বেড়াচ্ছিস, যা এখান থেকে, সরে দাঁড়া। দিদি, আমার উপর দয়া করুন, আমার কপালের দোষের জন্য আমার এই দুর্দশা, দয়া করুন দিদি, একটা টাকা অন্তত দিন, নইলে যে না খেয়ে মরবো। মরলে মরবি, আমার কি আসে যায়? তোর মতো মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। ইস, কি দুর্গন্ধ বের হচ্ছে, ছি ছি ছি, এই চলে যা, দূর হ। ও দিদি এমন করবেন না, আমার সাথে দূর থেকে একটা টাকা দিন, দিন না দিদি একটা টাকা। ওরে বাবা, কি জ্বালা! এই ভিখারি তো দেখছি চিনে যোগ, ধরলে সহজে ছাড়ে না। দাঁড়া, তুই সারা গায়ে নুন ছিটিয়ে দেবো, তারপর দেখবো তুই লোকের কাছে কি করে ভিক্ষে চাস। ঠিক আছে দিদিমণি, আপনাকে ভিক্ষে দিতে হবে না, আমি চলে যাচ্ছি।
খালের পাশে ঝুপড়ি ঘরটা কার হতে পারে? আরে এখানে তো আর অন্য ঘর বাড়ি দেখতে পাচ্ছি না। এই ঝুপড়িটা যদি ভেঙে দখল করে নিতে পারি তাহলে তো বেশ ভালো হয়, কিন্তু এই ঝুপড়িটাতে কে থাকে সেটা তো জানতে হবে, কাউকে জিজ্ঞেস করলে ভালো হতো। ওই যে লালবাবু যাচ্ছে রাস্তা দিয়ে, ওকে একবার জিজ্ঞেস করি। এই যে লালবাবু, শোনো একটি কথা। পটাদা বলো, কি বলবে? ওই যে খালের পাশে ঝুপড়ি ঘরটা কার তুমি জানো? ওই ঝোপড়িটা তো একদম ভিখিরির। ভিকিরির ঝুপড়ি? আর বলো না, ওই ভিখিরি সারা দিন খালের পাশে বসে থাকে, এই রাস্তা দিয়ে যেই যায় তার থেকে ভিক্ষে যায়, আর রাতের বেলায় ওই ঝোপড়িতে থাকে। ও তাই নাকি? তাহলে তো ভালোই হলো, ভিখারিকে খেয়ে দিয়ে আমি ওই ঝুপড়িটা ভেঙে ঘর করব। কি ভাবছো পটাদা? না না, বলছি তুমি কি ভিখারিটাকে দেখেছো? আর বলো না, সেই দিন আমাকে রাস্তায় পেয়ে ভিক্ষে চাইতে শুরু করলো, কোনো মতে আমি তাকে এড়িয়ে গেলাম। ভিখিরিকে ভিক্ষে না দিয়ে পালিয়েছো নাকি? পটাদা, ওই ভিখারির সারা গায়ে যা দুর্গন্ধ, দেখলেই বমি পায়। ও তাই নাকি? হ্যাঁ গো পটাদা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তাহলে আসি পটাদা। বেশ বেশ, পরে দেখা হবে। আরে আমার পোড়া কপাল, আমি যে কি করি? এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। একে তো আমার ভিখিরি দশা, তার উপর সারা গায়ে ঘা, দুর্গন্ধে কেউ আমার কাছে আসে না। আমি তাহলে খাবো কি? কেউ আমাকে কাজ করবো তো দূরের কথা, ভিক্ষেও দেয় না। আরে আরে, খালে মনে হচ্ছে মাছ এসেছে, গিয়ে দেখি তো। বাহ, ইলিশ মাছ! খালে ইলিশ মাছ এসেছে। এত বৃষ্টি হচ্ছে তাই খালের জল বাড়াতে ইলিশ মাছ এসেছে। একটা কাজ করলে কেমন হয়, কটা ইলিশ মাছ ধরে যদি বাজারে গিয়ে বিক্রি করি তাহলে তো দুটো টাকা জোগাড় করতে পারবো, আমাকে ভিক্ষে করেও খেতে হবে না আর। কিন্তু আমার গায়ে যে ঘা আর দুর্গন্ধ, এভাবে মাছ বিক্রি করতে গেলে লোকে আমার থেকে মাছ কিনবে কি? এই ইলিশ মাছ বলে কথা, এমনিতে ইলিশ মাছ পাওয়া খুব দুর্লভ, লোকে ইলিশের লোভে ঠিকই আমার থেকে মাছ কিনবে। তাহলে ঝটপট খালে নেমে কটা মাছ তুলে নিই। দাদা দিদিরা আসুন, ইলিশ মাছ নিয়ে যান, খুব সস্তায় ইলিশ আর কোথাও পাবেন না। আসুন দাদা দিদিরা, ও দিদিরা গো, আসুন না, ইলিশ মাছ নিয়ে যান। ভিক্ষে করা ছেড়ে দিয়ে মাছ বিক্রি করতে এসছিস হতচ্ছাড়া, সারা গায়ে পচা দুর্গন্ধ, চলে যাবেন। কি হয়েছে লাল? এই ভিখারি আবার ভিক্ষা চাওয়া শুরু করেছে নাকি? এই বদমাসটা এখন ভিক্ষে ছেড়ে মাছ বিক্রি করছে, আবার বলে ইলিশ মাছ। আশ্চর্য, ওর থেকে মাছ কে নেবে? ওর এই অবস্থা দেখে সবাই দূরে পালাবে। ঠিক বলেছ বৌদি, মাছ বিক্রি করবার ভূত চেপেছে মাথায়, একবারও ভেবে আসেনি যে ওগুলোকে ওকে ঘৃণা করে। কি ব্যাপার লালবাবু, সকালে এখানে এই জড়ো হয়ে কি আলোচনা করছো? আজকাল ভিখিরিরাও ব্যবসা করা শুরু করে দিয়েছে, সেই কথা নিয়ে আলোচনা করছিলাম জবা বৌদির সাথে। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলবে? ওইদিকে দেখো না, ভিখিরিটা বাজারে ইলিশ মাছের নাম করে কিসব মাছ বিক্রি করতেছে। কি অবস্থা, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, সারা গায়ে এবার কোত্থেকে এলো? এই মাছকে খাবি? খালের পারে ঘরটার একটা ভিখিরি থাকে, এই তো সেই ভিখিরিটা। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এই সেই ঝুপড়ির ভিখিরি। একে তো এখান থেকে দূর করতে হবে। এই তুই চলে যা এখান থেকে, নইলে কিন্তু তোর মাছ সহ তোকে এই গ্রাম থেকে বের করে দেব। এই ভিখারি, কথা কানা যায় না? তোকে বললো না এখান থেকে চলে যেতে? যা বলছি। কিরে, কথা কানে যাচ্ছে না? এত করে তোকে বলা হচ্ছে, তাও তুই এখানে মাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছিস। ও এভাবে মানবে না, এবার লাঠি নিয়ে ওর পিঠে দুঘা বসালে ওর শিক্ষা হবে। যাচ্ছি, আমাকে মারবেন না, আমি চলে যাচ্ছি। কি রে খোকন, তুই এভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? বাবু, আমি পাশের দুটো গ্রামের বাজারগুলোতে ঘুরে ঘুরে ইলিশ মাছ খুঁজেছি, কিন্তু আপনার জন্য একটি মাছও পেলাম না। ও এই ব্যাপার, একটা সামান্য বিষয় নিয়ে তুই এভাবে মন খারাপ করে কেন বসে আছিস? এটা সামান্য ব্যাপার বাবু, আজকে কতদিন হয়ে গেল আপনি তৃপ্তি করে দুটো ভাত খেতে পারছেন না, আর আমি শত চেষ্টা করেও আপনার জন্য ইলিশ মাছ জোগাড় করতে পারছি না।
বাহ খোকন, তুই আমার জন্য কত ভাবিস। সত্যি আমার প্রতি তোর সততা এবং নিষ্ঠা দেখে আমার মন আপ্লুত হয়ে গেছে। তুই আমাকে যা রেঁধে দিবি আমি তাই খাবো। বাবু, এ তো আপনার কথার কথা, কিন্তু আপনাকে আমি ইলিশ মাছ না খাওয়াতে পারলে যে শান্তি হচ্ছে না। খোকন, এই বিষয় নিয়ে আর ভাবিস না। যখন ইলিশ মাছ পাওয়া যাবে তখন না হয় তুই আমার জন্য কিনে আনিস। এখন চল, আমাকে খেতে দিবি। বাবু, উত্তরের দিকে একটি গ্রাম আছে, নাম পলাশিপাড়া। সেখানে যাওয়া হয়নি। কালকে পরশু সেই গ্রামের বাজারেও ঘুরে দেখব, যদি সেখান থেকে আপনার জন্য ইলিশ মাছের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, সেখানেও একবার খোঁজ করিস। এখন চল, আমাকে খেতে দিবি, আমার খিদে পেয়েছে। নিশ্চয় বাবু, আসুন আসুন। ভেবেছিলাম ইলিশ মাছ কটা বিক্রি করে কিছু টাকা রোজগার করব, কিন্তু সেই আশা বৃথা হয়ে গেছে। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়ে যায়। আমার অবস্থা ঠিক তেমনই হয়েছে। যাক, রান্না যখন ধরলাম, এবার খেয়ে দেখি মাছের কেমন স্বাদ। বাহ বাবা, চমৎকার! ইলিশ মাছগুলো তো খুব মিষ্টি। আমি ধারণাই করতে পারিনি ওই খালের ইলিশ মাছগুলো এত ভালো হবে। এই মিষ্টি ইলিশ মাছগুলো দিয়ে যদি চাটনি বানিয়ে বাজারে বিক্রি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু আমার এই অবস্থা দেখে কেউ তো আমার থেকে কিছু কিনতেই চাইবে না। আজকে বাজারের ওনারা আমাকে যেভাবে অপমান করলো, যদি একটি মাছও কিনে খেয়ে দেখতো তাহলেই বুঝতো এই ইলিশ মাছের কত মিষ্টি স্বাদ। যাই, ওনাদের কথা ভেবে লাভ নেই। আসলে ওনাদের কপালে নেই ভালো ইলিশ মাছ খাওয়ার। অনেক রাত হয়েছে, বৃষ্টিও পড়ছে, বাইরে শুয়ে পড়ে। লালবাবু, বিগত কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে খাল বিল সব জলে ভরে গেছে। হ্যাঁ পটাদা, এখন তো বর্ষাকাল, তাই তো বৃষ্টি তো হবেই। কিছুদিন ধরে তোকে একটা কথা বলবো বলে ভাবছি। কি কথা বলো? ওই যে খালের পাশে কুঁড়ে ঘরে যে ভিখিরিটা থাকে, তাকে কোনোভাবে যদি ঘর থেকে বের করে দেওয়া যায় তাহলে ওই কুঁড়ে ঘরটা আমি দখল করে নিতে পারতাম। সেটাকে ভেঙে পরে একটা ভালো বাড়ি তৈরি করতাম। বাহ পটাদা, তুমি তো দেখছি অনেক বড় সড়ো পরিকল্পনা করে ফেলেছো। হ্যাঁ, জায়গাটা বেশ ভালো, বুঝলি, একেবারে খালের পাশে। ভবিষ্যতে আমার অনেক কাজে আসবে, বুঝলি তো। আচ্ছা, খালের কথা শুনে মনে পড়লো, ওখানে কি মাছ আছে? ওখানে কি মাছ আছে নাকি? বর্ষায় যেহেতু খালের জল বেড়েইছে, নিশ্চয়ই সেখানে অনেক মাছ হয়েছে এ সময়। তাহলে ওই যে ভিখিরির কথা বলছিস, ও নাকি ইলিশ মাছ নিয়ে এসেছে, সেটা কি সত্যি? ওই ভিখিরির কথাকে আমি তেমন একটা গুরুত্ব দিইনি। ওর গায়ের ঘা থেকে যা দুর্গন্ধ বের হয়, তাই 10 হাত দূর থেকে ওর কথা ওর সাথে কথা বলেছি। কাছে গিয়ে তো দেখিনি ইলিশ মাছ নাকি অন্য মাছ। লালবাবু, আমার তো মনে হচ্ছে ভিখিরিটা সত্যি সত্যি ইলিশ মাছ নিয়ে এসেছিল। ওর থেকে যদি একবার মাছগুলো ছিনিয়ে নিতে পারতাম তাহলে আমার লাভ হতো। লাভ হতো বই কি, কিন্তু ওর কাছে যাওয়ার কথা ভাবতেই পারি না। দূর থেকেই ওর গায়ের গন্ধে গা গুলি আসে, আর সামনে গেলে তো বমি করে দেব। না, তা অবশ্য ঠিক, তবে এই ভিখিরিটাকে হালকাভাবে নেওয়া যাবে না, ওকে নজর রাখতে হবে, বুঝলে। হে উপরওয়ালা, আজকে যেন ভিক্ষা করতে গিয়ে খালি হাতে না ফিরি। কি এ সাংঘাতিক ঘটনা! আমার গায়ের ঘাগুলো এক রাত্রের মধ্যে সব কোথায় উধাও হয়ে গেছে। কিন্তু কি করে এই আকস্মিক ঘটনা ঘটলো আমার সাথে? নিশ্চয়ই ওই ইলিশ মাছের গুণ হবে। কালকে রাতে যে মাছ খেয়ে ঘুমিয়েছিলাম তার জন্যই হয়তো এতদিনের গায়ের ঘাগুলো এক রাতের মধ্যেই বিলীন হয়ে গেছে। ইলিশ মাছগুলো যে এতটা উপকারী হবে আমি ভাবতেই পারছি না। হে ওপরওয়ালা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো। আচ্ছা আচ্ছা, আমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তাহলে এই মিষ্টি ইলিশ মাছগুলো দিয়ে যদি ইলিশ মাছের চাটনি বানিয়ে বাজারে বিক্রি করি তাহলে বেশ ভালো হবে। এখন তো আর আমাকে লোকে ঘৃণা করবে না, তাই আমি ইলিশ মাছ দিয়ে চাটনি বানিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। এই বর্ষার সকালে খুব তৃপ্তি করে খাবে, আর এখন আমাকে ভিক্ষা করতে যেতে হবে না। আসুন আসুন, এদিকে আসুন, মিষ্টি ইলিশের চাটনি খেয়ে যান। দাদারা দিদিরা আসুন, এদিকে আসুন। মিষ্টি ইলিশের চাটনি, এর আগে কখনো এমন ধরনের অভিনব খাওয়া আপনারা কোথাও পাননি। আসুন। দাদা, আপনি কি সত্যি ইলিশ মাছের চাটনি বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সত্যি কথাই বলছি, একবার খেয়ে দেখুন। আচ্ছা, তাহলে দিন তো একটু চেখে দেখি।
অসাধারণ। সত্যি আপনার ইলিশ মাছের চাটনি খুব সুস্বাদু হয়েছে, কিন্তু আপনি এত ভালো ইলিশ পেলেন কোথায়? আমার ছোট কুঁড়ে ঘরের পাশে একটি খাল আছে, সেখানেই এই বর্ষায় অনেক ইলিশ এসেছে। ও তাই নাকি? আজকে বেশ কিছুদিন ধরে আমি আমার মালিক তারকবাবুর জন্য আশেপাশের সব গ্রামে ইলিশ খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও একটি ইলিশও পাইনি। যাক, আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালোই হলো। তাহলে আপনার কাছে থেকে আমার মালিকের জন্য ইলিশ নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই দাদা, আজকে তাহলে ইলিশের চাটনি নিয়ে যান আপনার মালিকের জন্য। ঠিক আছে, তবে আপনাকে কালকে একবার আমাদের গ্রাম নিশিগঞ্জে আমার মালিকের বাড়ি আসতেই হবে। আমার মালিক ও গ্রামের মোড়ল, বড় ভালো মানুষ। বেশ, আমি নিশ্চয়ই যাব। লালবাবু, ভিকিরির গায়ে তো দেখছি এখনো কোনো ঘা নেই। ঠিক তাই, আগে ওটার গা থেকে কত গন্ধ বেরোতো, কিন্তু এখন দেখছে দিব্যি সুস্থ হয়ে বাজারে এসে বিক্রি বাট্টা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, একটা খরিদ্দারকেও পটিয়েছে দেখছি। ওই ভিকিরি নাকি আবার নিশিগঞ্জ গ্রামে গিয়ে মোড়লের সাথে দেখা করবে। ওই ভিকিরি দিন পাল্টেছে, কিন্তু আমার নামও পটা। আমি তোকে কিছুতেই উন্নতি করতে দেব না। বাবু, আজ আপনার পছন্দের খাবার এনেছি, এই নিন, খেয়ে দেখুন। বাহ, পছন্দের খাবার, তার মানে ইলিশ মাছ? হ্যাঁ বাবু, ইলিশ মাছের চাটনি। ও তাই নাকি? কোথায় পেলে ইলিশ মাছের চাটনি? বিগত কিছুদিন ধরে পাশের গ্রামগুলোতে অনেক খুঁজেছি আপনার জন্য ইলিশ মাছ। অবশেষে পলাশিপাড়া গ্রামে দেখলাম একজনের ইলিশ মাছের চাটনি বিক্রি করছে। ওনার থেকে আপনার জন্য সামান্য চাটনি কিনে আনলাম, খেয়ে দেখুন কেমন হয়েছে। অসাধারণ, সত্যি প্রাণ জুড়িয়ে গেল। কতদিনের ইচ্ছে পূরণ হলো, শেষমেশ ইলিশ মুখে দিতে পারলাম। তোকে কি করে যে ধন্যবাদ দিই। বাবু, এ কি বলছেন? আপনি ইচ্ছে প্রকাশ করেছেন ইলিশ মাছ খাবার, তাই আমিও ইচ্ছে পূরণ করবার চেষ্টা করলাম। আচ্ছা, ওই লোকটি নিশ্চয়ই ইলিশ মাছ এনে দিতে পারবে। হ্যাঁ বাবু, ওনার কুঁড়ে ঘরের পাশেই একটি খাল আছে। বর্ষার জল হওয়াতে সেখানে অনেক ইলিশ এসেছে। বাহ, তাহলে ওকে একবার নিয়ে আসিস আমাদের গ্রামে। বাবু, আমি বলেছি ওনাকে কালকে হয়তো আসবে। লোকটাকে দেখে মনে হলো খুব গরিব, তবে সৎ। ও আচ্ছা, তুই যখন বলেছিস খোকন, ওই লোকটা ভালোই হবে। আমি ওকে এই গ্রামে কালই একটা দোকান করে দেব। বেশ বেশ, তাহলে আপনি রোজ রোজ ইলিশ খেতে পারবেন। পটাদা, ওই ভিকিরি দিন ফিরেছে। সে নাকি নিশিগঞ্জ গ্রামের ওই ইলিশের চাটনি বিক্রি করে অনেক টাকা রোজগার করছে। ওই গ্রামের মোড়ল নাকি ওকে দোকান করে দিয়েছে। ম্যাটার গায়ের ঘা শুকিয়ে দেখছি একবারে বৃহস্পতি তুঙ্গে উঠেছে। আমাদের গ্রামের খাল থেকে ইলিশ ধরে অন্য গ্রামে ব্যবসা করা বের করছি। ও ঝুপড়ি এক্ষুনি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। একদম, ও বেশি বার বেড়েছে। হারুকে ডেকে বের করি, দাঁড়া। হারো, এই হারো, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। পটাদা, লালদা, আপনারা এত রাতে? তোর বেশি বার বেড়েছে তাই না? তুই এখন এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে ইলিশের চাটনি বিক্রি করা শুরু করেছিস। ওই আজ তোকে শিক্ষে দেব। হ্যাঁ লালবাবু, তুমি ওকে চেপে ধরো তো, আমি ওকে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছি। না না, আপনারা সর্বনাশ করবেন না। আমি করি, বাবুর উপর দয়া করুন। এইবার তুই আবার আগের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আপনারা কেন আমার কুঁড়ে ঘরটা পুড়িয়ে দিলেন? এখন আমি কোথায় থাকবো? কেন, এই গ্রামের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো? আর তোকে যদি আবারও ইলিশের চাটনি বিক্রি করতে দেখি, তাহলে কিন্তু তোকে জানে মেরে ফেলবো, ভিকিরি কোথাকার। বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে বাবু। কি হয়েছে হারু, তুই কাঁদছিস কেন? আমাদের গ্রামের ওই পটাদা লালটুদা কালকে রাতে আমার কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। সারা রাত আমি খালের পাশে কাটিয়েছি। সর্বনাশ! হারু, তোমাকে সৎ পেয়ে ওরা তোমার সাথে এমন করলো। আসলে তোমার উন্নতি ওরা সহ্য করতে পারছে না। আমাকে হুমকি দিয়েছে আমি যেন আর ইলিশের চাটনি বিক্রি না করি। আশ্চর্য, ওদের এত বড় স্পর্ধা! তুমি গরিব লোক, খেটে দুটো টাকা রোজগার করছো, তাতে ওদের হিংসে করবার কি আছে? তাই তো, আসলে হারুকে নিরীহ পেয়ে ওরা জোর করে খাটাচ্ছে।
শোনো হারু, তুমি ভয় পেও না, তুমি তোমার কাজ করে যাও। না না বাবু, আমি আর ইলিশের চাটনি বানাবো না, ওরা আমাকে জানে মেরে ফেলবে বাবু, জানে মেরে ফেলবে। আমি বলছি ওরা তোমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমার সাথে আছি। হ্যাঁ হারু, বাবু যখন বলেছে তুমি ভয় পেও না, তুমি তোমার কাজ করে যাও। বাবু আপনি যখন বলছেন তাহলে আমি কাজ শুরু করি, কিন্তু কোনো কিন্তু নয়। আর হ্যাঁ, তুমি আজকে থেকে আমাদের এখানেই থাকবে। তারকবাবু আশ্বাস দিয়েছে, তাই মাছ ধরে আবার ইলিশের চাটনি বানানোর প্রস্তুতি নিচ্ছি। ওনার অবদানের কথা মাথায় রেখে আবার কাজ শুরু করতে চলেছি। হে ওপরওয়ালা, তুমি দেখো যাতে কোনো বিপদ না হয়। এই ভিকিরি, তোর প্রাণ ভয় নেই নাকি রে? এত করে বলবার পর তুই আবার খালে নেমে মাছ ধরছিস? নিশ্চয়ই আবার চাটনির ব্যবসা শুরু করবি, তাই না? আসলে না মানে চপ, সোজা আঙুল দিয়ে ঘি বের না হলে আঙুল ব্যাগা করতে হয়, বুঝলি তো? দৌড়ো, দেখাচ্ছি মজা। লাগছে, মারবেন না, লাগছে, মরে যাবো। পিটি ওকে লাশ করে দাও। দেখি তোকে কে বাঁচায়, ভিকিরি কোথাকার। আমাকে মেরে ফেলবেন না, দয়া করুন। উফ, বাবা, মরে গেলাম। সাবধান, ছেড়ে দে ওকে, না হলে কিন্তু গুলি করে তোদের মাথার খুলি উড়িয়ে দেব। বাবু বাঁচান, ওরা আমাকে মেরে ফেলছে বাবু। চিন্তা করো না হারু, আমি এসে গেছি, ভয় পেও না। লাল বাবু পুলিশ এসে গেছে, পালা। বড়দা ঠিক তো, চলো পালাই। ওরে বাবা, ছেড়ে দিন, আর গুলি করবেন না। উফ, মরে গেলাম, ওরে বাবা। ওরে বাবা গো, মরে যাবো যে, ছেড়ে দিন, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। ওরে বাবা রে, মরে যাবো যে, ছেড়ে দিন, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। তোরা নিজেদের হাতে আইন নিয়ে অসহায় মানুষটাকে মারছিলিস, হ্যাঁ বদমাইশ কোথাকার? এবার কিছুদিন হাজতে বাকি খাতিরদারি হবে তোদের। হ্যাঁ, ধন্যবাদ বাবু, আপনি আমাকে বাঁচালেন। তুমি অনেক কষ্ট করেছো জীবনে, কিন্তু কখনো অভাবে স্বভাব নষ্ট করনি, তাই তোমার মতো সৎ লোককে না বাঁচিয়ে কি পারি? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।